আজ আমরা আলোচনা করব আপনি কিভাবে নিজের জন্য একটা বেস্ট পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আমাদের অনেক ভিউয়ার্স বন্ধুরাই রয়েছেন যাদের গোল একটু দূরের। আজকের এই ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা লং টার্মের জন্য ভাবছেন, দীর্ঘদিনের জন্য একটা বড় গোল নিয়ে পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ভিডিওতে অনেক কিছু রয়েছে। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই দারুণ লার্নিং একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এলন মাস্কের ওয়েলথ 220 বিলিয়ন ইউএস ডলার, যার পরিমাণ ইন্ডিয়ান রুপিতে 1.8 কোটি টাকা। অ্যামাউন্ট একবার চোখ বুলিয়ে নিন, একক দশক করে গুনতে গেলেও না আমাদের চোখ, আমাদের ব্রেন ভিমরি খেয়ে যাবে। পৃথিবীর ধনী ব্যক্তিদের লিস্টে তৃতীয় নম্বরে যে ব্যক্তি আছেন উনি হলেন মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস, যার বর্তমান ওয়েলথ হলো 130 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ এলন মাস্কের চেয়ে 90 বিলিয়ন ইউএস ডলার কম রয়েছে। আর আমরা প্রায় সকলেই জানি বিল গেটস মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছিলেন এবং সেই কোম্পানির মাধ্যমে তিনি পৃথিবীর ধনী ব্যক্তি হয়েছেন। আশ্চর্যজনক একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। বিল গেটস যখন তার কোম্পানির আইপিও লঞ্চ করেছিলেন, তার কাছে তার নিজের কোম্পানির 49% শেয়ার ছিল। কিন্তু ধীরে ধীরে বিল গেটসের ওয়েলথের পরিমাণ বাড়ার সাথে সাথে ডাইভার্সিফিকেশনের জন্য তার নিজের কোম্পানির শেয়ার তিনি সেল করে গেছেন এবং আরো অন্যান্য কোম্পানিতে তিনি ইনভেস্ট করে গেছেন, যার কারণে বর্তমানে বিল গেটসের কাছে তার মাইক্রোসফট কোম্পানির শেয়ার মাত্র 1% পড়ে রয়েছে। বিল গেটসের কাছে যদি মাইক্রোসফট কোম্পানির 49% শেয়ার পুরোটাই থাকতো, তাহলে বর্তমানে বিল গেটস $900 বিলিয়ন মালিক হতেন, অর্থাৎ এলন মাস্কের চেয়েও 3 গুণ বেশি ধনী হতেন। এটা শোনার পর আপনাদের অনেকেরই মনে হতে পারে, বিল গেটস তাহলে কি পাগলামো করেছেন? বিল গেটস তো তার 49% শেয়ার হোল্ড করে রাখতেই পারতেন। যদি তিনি হোল্ড করে রাখতেন তাহলে তো তিনি আজ দুনিয়ার নাম্বার 1 ধনী ব্যক্তি হতে পারতেন। যদি আপনার মনে হয় যে বিল গেটস তার নিজের কোম্পানির শেয়ার বেচে দিয়ে অন্য কোম্পানিতে ইনভেস্ট করে ভুল করেছেন বা পাগলামো করেছেন, তাহলে এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ থাকবে। এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন বিল গেটসের ইনভেস্টমেন্টের গোপন টেকনিকটিকে। আসলে বিল গেটসের তার নিজের কোম্পানির শেয়ার বেচে অন্য কোম্পানিতে ইনভেস্ট করার এই পদ্ধতিটা হলো ডাইভার্সিফিকেশন। আমরা কোনো কোম্পানির ভবিষ্যতের উপরে বিনিয়োগ করি, আমরা জানি না আগামীতে সেই কোম্পানি কেমন ভাবে পারফর্ম করবে। আমরা যেমনটা চাইছি বা আমরা যেমনটা অ্যাজাম্পশন করছি ঠিক কি তেমন ভাবেই গ্রোথ দেবে, না আগামীতে সেই কোম্পানিটা আমরা যেরকমটি ভাবছি সেরকম গ্রোথ করতে পারবে না, সেরকম ভাবে চলতে পারবে না, ফেল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর ঠিক এই কারণটির জন্যই দ্বিতীয় বা তৃতীয় অপশন যেন খোলা থাকে, তার জন্য বিল গেটসের মতন স্মার্ট ইনভেস্টররা তাদের পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের সেক্টরের বিভিন্ন কোম্পানির স্টক ইনক্লুড করে রাখেন। এটা এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট বলা যেতে পারে। আর এই ডাইভার্সিফিকেশন পদ্ধতিতে পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যক্তিরাই নিজেদের কোম্পানির শেয়ার বেচে অন্য স্টকে, অন্য ভালো ভালো সম্ভাবনাময় স্টকে ইনভেস্ট করে থাকেন। এক কথায় পার্টিকুলার কোনো একটি স্টকে ইনভেস্ট না করে আলাদা আলাদা কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন। আজ আমরা এই ডাইভার্সিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে জানবো, কারণ শেয়ার মার্কেটে যারা নতুন তাদের অনেকেই জানেন না যে কিভাবে স্ট্রং এবং বেস্ট স্টক পোর্টফোলিও বানাতে হয়। তো চলুন প্রথমেই দেখে নিই বিল গেটস কেন এই ডাইভার্সিফিকেশন পদ্ধতিটি অবলম্বন করেছিলেন। একটি উদাহরণ দিয়ে বোঝালে হয়তো সহজেই আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি এমন একটি আইল্যান্ডে থাকেন যেখানে বছরের কিছু সময় অত্যন্ত গরম থাকে আর কিছু সময় বর্ষা, আর ওই আইল্যান্ডে মাত্র 2টি কোম্পানি আছে। একটি হলো ছাতা কোম্পানি, আর একটি হলো কোল্ড ড্রিঙ্কস কোম্পানি। বর্ষার সময় ওই আইল্যান্ডে টুরিস্টদের আনাগোনা হয় প্রচুর পরিমাণে, ফলে ছাতা কোম্পানিটির ছাতা বর্ষাকালে দারুণ বিক্রি হয়ে থাকে, আর গরমকালে ছাতা কোম্পানির ছাতা হয়তো তেমন বিক্রি হয় না, ফলে গরমের সময় কিন্তু সেই কোম্পানিটি লসে রান করেন। আবার যখন বর্ষা নামে, বর্ষার সময় পরিবেশ ঠান্ডা থাকায় টুরিস্টরা কোল্ড ড্রিঙ্কস কম পান করে, যার ফলে কোল্ড ড্রিঙ্কস কোম্পানির সেই সময় খুব একটা বিক্রি বাট্টা হয় না, বেশি একটা সেলস হয় না, যার ফলে সেই কোম্পানি ওই বিশেষ সময়টিতে লসে রান করে। আর ধীরে ধীরে গরম বাড়তে থাকলে গরমের সময় প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস সেল হতে থাকে, ফলে গরমের সময় ছাতা কোম্পানির তুলনায় কোল্ড ড্রিঙ্কস কোম্পানিটি অনেক বেশি প্রফিট আর্ন করতে থাকে। এবার আপনি যদি গরমের সময় কোল্ড ড্রিঙ্কস কোম্পানির প্রফিট দেখে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস কোম্পানিটিতে সব ক্যাপিটাল ইনভেস্ট করে দেন, আর যখন বর্ষা এলো ছাতা কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করলো, কারণ ওই সময় ছাতা বিক্রি বেড়ে যাবে।
আর এটা দেখে আপনি তখন কি করবেন? অবশ্যই আপনার আফসোস হবে যে যদি আমি কোল্ড ড্রিঙ্কস কোম্পানির সাথে সাথে ছাতা কোম্পানিটিতেও অল্প কিছু ইনভেস্ট করে রাখতাম তো এখন দুদিক থেকেই প্রফিটে থাকতাম। ঠিক এই জন্যই বড় বড় ইনভেস্টররা ডাইভার্সিফিকেশন করে থাকে, কারণ তারা জানে যে পার্টিকুলার কোনো একটা সেক্টর সব সময় সারা বছর একই রকমভাবে প্রফিটে থাকবে না। যেমন কোনো সময় আইটি কোম্পানিগুলো দুর্দান্ত পারফর্ম করে, দুর্দান্ত রিটার্ন দেয়, তো আবার কোনো একটা পার্টিকুলার সময় এফএমসিজি কোম্পানিগুলো দুর্দান্তভাবে রিটার্ন দেয় তার ইনভেস্টরদের। আর এই জন্যই ডাইভার্সিফিকেশন মাথায় রেখেই আমাদের স্টক পোর্টফোলিও তৈরি করা উচিত। অনেকেই এমন আছেন যারা একসাথে একটি কোম্পানিতেই সব ক্যাপিটাল ইনভেস্ট করে বসে থাকেন, পরে দেখা যায় মার্কেট ক্র্যাশের কারণে অন্য কোনো বিভিন্ন ধরনের কারণের ফলে তার পুরো পোর্টফোলিওটাই লসে রান করছে। আবার অনেকেই এমন আছেন যারা ডাইভার্সিফিকেশনের নামে একসাথে 20 থেকে 25টা স্টকে ইনভেস্ট করে ফেলেন, ফলে এই ধরনের ইনভেস্টররাও লসে রান করেন। আবার অনেকেই এমন আছেন যাদের ক্যাপিটাল অল্প অথচ আলাদা আলাদা সেক্টরের বিভিন্ন কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে বসে থাকে, ফলে দেখা যায় কোনো সেক্টরের কোনো স্টক যদি 5% বা 10% উপরে যায় তবুও তার মন ভরার মতো প্রফিট আসে না। আপনি যদি কোনো কোম্পানিতে 2000 টাকা ইনভেস্ট করে থাকেন, তার থেকে 10% উঠলেও তো আপনার তেমন একটা প্রফিট হবে না, মাত্র 200 টাকার প্রফিট হবে। এখানে যদি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ বেশি হয় তাহলে 10%-এর জায়গায় 5% মার্কেট ওপরে উঠলেও প্রফিট দেখে আপনার মন আনন্দে ভরে যেত, আপনি মনে একটা দারুণ শান্তি পেতেন। একটি স্ট্রং পোর্টফোলিও বানাতে হলে ভালো করে মনে রাখবেন বিষয়টা, ম্যাক্সিমাম 8 থেকে 10টা কোম্পানির মধ্যেই আপনার পোর্টফোলিও বানানো উচিত। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই 8 থেকে 10টি কোম্পানিকে আপনি বাছাই করবেন। এখানে অনেক বন্ধুই আছেন যারা ইউটিউব থেকে বেশ কিছু ভিডিও দেখেন এবং গুগল করেও কিছু টপ লিস্টেড কোম্পানি বের করে নেন, সিলেক্ট করে নেন। দেখেন এই সব কোম্পানিগুলো তো ভালোই পারফর্ম করছে, তখন তারা নিজেদের সামলাতে পারেন না। কেননা আপনি যখন গুগল করে দেখছেন বা ইউটিউবে দেখছেন তখন হয়তো একটা বিশেষ সেক্টরের 4 থেকে 5টা কোম্পানি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে, আর আপনি সেই একই সেক্টরে 5 থেকে 6টা কোম্পানির শেয়ার দিয়ে নিজের পোর্টফোলিওটাকে ভরে নিচ্ছেন, আর দেখা যায় সেই সেক্টরটি কোনো এক সময় গিয়ে লসে রান করছে। আসলে এমনটা কিন্তু কখনোই করা ঠিক নয়। উন্নত মানের পোর্টফোলিও বানাতে হলে প্রথমত আপনাকে 5 থেকে 6টি আলাদা আলাদা সেক্টরের ভালো ভালো কোম্পানি রিসার্চ করে বার করতে হবে। তো সবচাইতে ভালো সেক্টরগুলো আলাদা আলাদা হয়। এরপর যখন সেক্টর বাছাই হয়ে গেল তখন আপনার ক্যাপিটালকে ওই 5 থেকে 6টি সেক্টর কোম্পানির শেয়ারে সমানভাবে ভাগ করে ইনভেস্ট করতে থাকুন। এতে কি হবে, কোনো একটি স্পেসিফিক সেক্টর লসে চলে যায় তবে অন্যান্য সেক্টরগুলো আপনার সেই লসটা রিকভার করে দেবে, আপনার টোটাল পোর্টফোলিও রেড জোনে চলে যাবে না। এছাড়াও অল্প সময় বেশি প্রফিটের আশা করলে বাইরের দেশের কোম্পানিতেও আপনি ইনভেস্ট করতে পারেন, যেমন গুগল, অ্যামাজন, অ্যাপেল ইত্যাদি কোম্পানিগুলোতে, আমেরিকান বড় কোম্পানিগুলোতে। আমি এইসব স্টকে ইনভেস্ট করার জন্য আপনাকে রেকমেন্ড করছি না। আপনি যখনই ইনভেস্ট করবেন প্রথমে নিজে রিসার্চ করে তারপরেই করবেন। অনেকেরই মনে প্রশ্ন রয়েছে বিদেশি কোম্পানিগুলোতে কি করে আমরা ইনভেস্ট করব। ঠিক আছে, নেক্সট 1 সপ্তাহের ভেতর আমি এমন একটি ভিডিও আপনাদের বানিয়ে দেব যেখানে ডিটেলস আপনারা জেনে যাবেন বিদেশি কোম্পানিগুলোতে আমরা ভারতীয়রা কিভাবে ইনভেস্ট করতে পারি। আমার মতে ইনভেস্টমেন্টের আগে ইন্ডিয়ার বড় বড় স্টক কোম্পানিগুলো থেকে মাত্র একটি কোম্পানি খুঁজে বের করুন, ভালোভাবে রিসার্চ করুন, সেই কোম্পানিটির ব্যাপারে প্রতিটি জিনিস খুঁটিনাটিভাবে পড়ে নিন এবং এটা বের করুন সেই কোম্পানিটির গ্রোথ কোন সময় খুব ভালো, কোন সময় খারাপ, তাদের মেন আর্নিং সোর্স কি রয়েছে, তাদের গ্রোথের পরিমাণ ঠিক কোন কারণে এত ভালো। পুরো ব্যাপারটা আপনার নিজের নখদর্পণে নিয়ে চলে আসুন। কেননা আপনি যেই স্টকটিতে, যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন, আপনি আপনার নিজের কোম্পানি ভেবে ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনার নিজের কোম্পানি হতো তাহলে কি তার সব কিছু ভালো মন্দ, তার নেগেটিভ পয়েন্ট, তার স্ট্রং পয়েন্ট সব কি আপনি জানতেন না? অবশ্যই জানতেন। তো এই বিষয়গুলোকে যদি আপনি জানতে চান তাহলে আপনি টিকার টেপের সাহায্য নিতে পারেন। এখানে টিকার টেপের কোনো পেড প্রমোশন আমি করছি না। টিকার টেপ নামটা এর জন্য নিলাম, টিকার টেপটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে টিকার টেপ দ্বারা কিন্তু আপনি অতি সহজে অল্প সময়ে আপনি আপনার রিসার্চটি সম্পূর্ণ করতে পারবেন। আর সবচেয়ে জরুরি বিষয়, আপনি কোন সময়ে ইনভেস্ট করছেন সময়টি যেন ভুল না হয়। অনেক উপরে যখন প্রাইস ট্রেড করছে সেই সময়ে কিন্তু আপনি কখনোই কোনো স্টক বাইং করতে যাবেন না, ইনভেস্ট করতে যাবেন না। মার্কেট যতই উপরে উঠুক 2-4 মাস ওয়েট করবেন, 2-4-6 মাসের ভেতর
একটা রিট্রেসমেন্ট করার জন্য আবার নিচে আসবেই। মার্কেট কারেকশন করার জন্য নিচে আসতে বাধ্য, আর যখন কারেকশন করতে নিচে আসবে তখন কাছাকাছি খুব ভালো একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট আপনি খুঁজে বার করার চেষ্টা করুন। আর সেই সাপোর্ট জোনের কাছাকাছি যখন মার্কেট আসবে, একটি ভালো ক্যান্ডেল তৈরি হবে, বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তখন আপনি আপনার ইনভেস্টেড টাকাগুলো, আপনি যদি একবারে বেশি টাকা ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার দীর্ঘ সময়ের মাইন্ডসেট নিয়ে আমি ইনভেস্ট করছি, প্রাইস কততে রয়েছে আমার তেমন কিছু যায় আসে না, আমি 10-12 বছর ধরে লাগাতার ইনভেস্ট করে যাব, তাহলে আপনি একটি ভালো কোম্পানি বাছাই করে আপনার স্যালারির বেশিরভাগ টাকা, অর্থাৎ খরচের টাকাটা বাদ দিয়ে যত টাকা আপনার ম্যাক্সিমাম সেভ করা যায় সেই টাকাটা ওই স্টকটিতে ইনভেস্ট করতে থাকুন এবং ওই কোম্পানিটির ব্যাপারে আরও ডিটেলসে প্রতিদিন নলেজ আর্ন করতে থাকুন, অ্যানালিসিস করতে থাকুন কোম্পানিটির ব্যাপারে আপনি A to Z যেন জানতে পারেন, সেরকমভাবে আপনি সেই কোম্পানির ব্যাপারে প্রতিদিন নিউজ সংগ্রহ করতে থাকুন। ইউটিউবেও আপনি সার্চ করে দেখতে পারেন আপনার প্রিয় কোম্পানিটির ব্যাপারে প্রতিদিনই কিছু না কিছু নিউজ আপনি পেয়ে যাবেন, এক্সপার্টদের টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল রিসার্চ অ্যানালিসিস পেয়ে যাবেন। এরপর ধরুন আপনি আরও অন্য সেক্টরের স্টকে ইনভেস্ট করতে চাইছেন। ধরুন প্রথমে আপনি আইটি সেক্টরের কোনো একটি স্টকে প্রথম বছরে ইনভেস্ট করেছিলেন, এবার দ্বিতীয় বছরে আপনি এফএমসিজি সেক্টরের একটি স্টকে ইনভেস্ট করতে চাইছেন। তাহলে আপনি এফএমসিজি সেক্টরটাকে পুরো অ্যানালাইসিস করুন, ওই সেক্টরের উপর রিসার্চ করতে থাকুন এবং আগামী 1 বছরের মধ্যে সেই সেক্টরের বেস্ট একটি কোম্পানি খুঁজে বার করুন। মাথায় রাখবেন সেই কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা যেন খুব পজিটিভ থাকে, কারণ আপনি কিন্তু কোম্পানিটির ভবিষ্যতের ওপরে আপনার কষ্টের টাকা, আপনার পরিশ্রমের টাকা বিনিয়োগ করতে চলেছেন। এভাবেই বেশ কয়েক বছর কাজ করুন, আর এরকম করে এফএমসিজি সেক্টর, আইটি সেক্টর, অটো সেক্টর, ব্যাংকিং সেক্টর, এরকম 5-6টা সেক্টরের একটা করে বেস্ট স্টক আপনি চুজ করতে পারেন। এতে আপনার পুরো লাইফের সব থেকে বেস্ট পোর্টফোলিও বিল্ড হয়ে যাবে। আর আপনার ইনভেস্ট করা কোম্পানিগুলোর ওপর এবং নিজের অ্যানালিসিসের ওপর একটু কনফিডেন্ট থাকুন, একটু বিশ্বাস রাখুন, কারণ আপনি যে স্টকগুলো বাছাই করেছেন সেগুলোই হলো আপনার জন্য বেস্ট স্টক। অবশেষে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বড় বড় ইনভেস্টররা তাদের নিজের ওপর বিশ্বাস রেখেছে, তাদের নিজের অ্যানালিসিসের ওপর বিশ্বাস রেখেছে। তাদের স্ট্রং পোর্টফোলিও হলো তাদের পুরো লাইফের পরিশ্রমের ফল, যার ফলে 30-40 বছর পর তারা আজ এতটা সফল। রাতারাতি কিন্তু কিছুই হয়ে যায়নি। আর আপনার যদি অনেক তাড়াহুড়ো থাকে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে আপনি বেস্ট ভ্যালুয়েশনে বেস্ট সময়ে ইনভেস্ট করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিসটাকেও একটুখানি শিখে নিতে পারেন। আর আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটিতেও জয়েন করতে পারেন। দীর্ঘদিনের গোল একটা সেট করে নিয়ে তারপরেই একটা বেস্ট পোর্টফোলিও তৈরি করতে যাবেন, যেখানে 20%, 30%, 50% মার্কেট ডাউন হলেও আপনার ভয় না আসে। কেননা আমরা অনেকবারই দেখেছি মার্কেট হয়তো গ্লোবালি বিভিন্ন কারণের জন্য 40%, 50% নিচে নেমে এসছে, কিন্তু এতে প্যানিক করার কিছু নেই। আবার 6 মাস 1 বছরের মধ্যে লসটা রিকভার করে আরও নতুন উচ্চতায়, নতুন একটি হাইয়ে মার্কেট চলে গেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে।